Hello everyone. So this is the first lecture on the chapter 23 radiation and half life. এই চ্যাপ্টারে আমরা প্রিভিয়াস চ্যাপ্টার থেকে এক্সপ্যান্ড করা শুরু করব যে লাস্ট চ্যাপ্টারে আমরা যেগুলো দেখে আসছি একটা অ্যাটম বা একটা নিউক্লিয়াস কেন আনস্টেবল হয় অ্যান্ড একটা আনস্টেবল নিউক্লিয়াস কিভাবে তাকে নিজেকে স্টেবল বানাইতে পারে যে লাইক বাই এমিটিং আলফা বেটা অ্যান্ড গামা রেডিয়েশন। এখন এই যে তারা যে আলফা বেটা অ্যান্ড গামা রেডিয়েশন রিলিজ করে ওই রেডিয়েশনগুলোকে আমরা কি নাম দিয়েছিলাম? দে ওয়ার কল্ড আয়োনাইজিং রেডিয়েশন। অ্যান্ড এই যে তারা আয়োনাইজেশনের একটা কাজ করে, দিস ইজ ভেরি হার্মফুল ফর হিউম্যান হেলথ বিকজ আমাদের বডির ভিতরে যদি ওরকম আয়োনাইজিং রেডিয়েশন এন্টার করে বা আমাদের বডির সেলগুলোর মধ্যে যদি ওইরকম আয়োনাইজেশন হয় তো তখন কি হবে? আমাদের বডি সেলের অ্যাবনর্মাল একটা বিহেভিয়ার শো করবে যেগুলোকে মেডিকেল টার্মে বলা হয় সেল মিউটেশন। ওকে, সো এই যে আমাদের এরকম সেল মিউটেশন এন্ড এইসব জিনিস হয়, দিস ইজ ভেরি ডেঞ্জারাস বিকজ দিস ক্যান লিড টু ক্যান্সার। তো এখন হোয়াট উই নিড টু ডু, আমাদের এই যে রেডিয়েশনগুলি আলফা বেটা গামা ওদেরকে তো খালি চোখে তো দেখা যায় না। তো খালি চোখে দেখা না গেলে তো তখন আমরা তো তাদের কাছ থেকে, তারা যে কোথায় আছে তাদের কাছ থেকে যে দূরে থাকবো এই ব্যাপারটা তো আমাদের কাছে এনশিওর করার মতো অবস্থা নাই। যদিও আমাদের চারপাশে অলওয়েজ রেডিয়েশন থাকে, যেটা আমরা দেখবো আজকের লেকচারের মধ্যেই, বাট স্টিল তাদেরকে আমাদের কি করতে পারতে হবে? উই মাস্ট বি এবল টু ডিটেক্ট দ্য রেডিয়েশনস ওয়েন এভার দে আর প্রেজেন্ট। ওকে, সো দ্যাটস ওয়াই ফার্স্ট অফ অল আমাদের রেডিয়েশনটা ডিটেক্ট কিভাবে করা লাগে ওই জিনিসগুলো নিয়ে পড়বো। বাট ফার্স্ট অফ অল রেডিও অ্যাক্টিভিটির এই জিনিসটা, যে কোনো একটা কিছু যে রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন রিলিজ করে, যে আলফা বেটা আর গামা রিলিজ করে, ওই জিনিসটা আমরা কখন বুঝতে পারছি, এটা কে বের করছে? হিজ নেম ওয়াজ হেনরি বেকুয়ারেল। সে ইউরেনিয়াম নিয়ে কাজ করতেছিল, সে ইউরেনিয়াম নিয়ে ভাবতেছিল যে ইউরেনিয়াম থেকে এক্স রে রিলিজ হয়। তো এক্স রে নিয়ে সে ওরকম কাজ করার মেইন ইন্টেনশনে কি করছে? এক্স রে নিয়ে কাজ করার ইন্টেনশনে সে ইউরেনিয়াম নিয়ে কাজ করা শুরু করছে। অ্যান্ড একদিন সে কি করলো? ফটোগ্রাফিক ফিল্ম থাকে না যে আমরা আগের কালের যেসব পিকচার রোলগুলো ছিল, এখন তো আমরা ফোনে পিকচার তুলি আর ডিএসএলআর ক্যামেরাতে পিকচার তুলি, যেগুলোতে আমাদের কোনো এরকম ফটোগ্রাফিক ফিল্ম দরকার হয় না। কিন্তু আগের যেই ক্যামেরাগুলি ছিল ওগুলোতে কি ছিল? এরকম আমাদের রিল থাকতো, যে ফটোগ্রাফিক একটা ফিল্ম থাকতো। ওকে, সো এই যে ফটোগ্রাফিক ফিল্ম, সে কি করছে? তার ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে সে ইউরেনিয়াম রেখে সে এটা র্যাপ আপ করে তার ড্রয়ারে রেখে দিছে, যে একদিন তার কাজ করা শেষ, তো সে এখন এই ইউরেনিয়ামগুলোকে র্যাপ আপ করে তার ড্রয়ারের ভিতরে রেখে দিছে। কি দিয়ে র্যাপ আপ করলো? ইউজিং ফটোগ্রাফিক ফিল্ম। ফটোগ্রাফিক ফিল্মে তোমরা যদি দেখে থাকো তো তখন দেখবা যে ওখানে কি দেখা যায়, ওরকম ইমেজটা হালকা হালকা ওয়েতে দেখা যায়। দেন এই ফটোগ্রাফিক ফিল্মটাকে প্রডিউস করলে অর তার থেকে যদি আমরা ছবি প্রিন্ট করি তখন যে আমাদের সুন্দর ছবিটা চলে আসে। বাট হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, সে যে ইউরেনিয়ামটাকে ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে র্যাপ আপ করে রেখে গেছিল, তখন এরপর পরের দিন সে এসে দেখলো যে ফটোগ্রাফিক ফিল্মের মধ্যে কয়েক জায়গায় ক্লাউডি হয়ে গেছে, যে কয়েক জায়গায় এরকম সাদা সাদা কতগুলি দাগ পড়ে গেছে। দেন সে যখন নাকি ওইটাকে প্রডিউস করলো দেখলো যে ওই জায়গার ইমেজগুলি এরকম ডিস্টর্ট হয়ে গেছে বিকজ ওই জায়গাগুলি ইউরেনিয়াম থেকে বের হওয়া কোনো একটা আননোন রেডিয়েশনের জন্য নষ্ট হয়ে গেছে। তখন তো সে জানতো না আলফা পার্টিকেল নামের কিছু পার্টিকেল আছে বা ইউরেনিয়াম হলো রেডিও অ্যাক্টিভ। তো তখন ওই ইউরেনিয়ামের থেকে অ্যাকচুয়ালি কি হয়েছে? ইউরেনিয়াম আলফা পার্টিকেল এমিট করে, that alpha particle ionized the photographic film that caused it to go cloudy. তো এইটা ছিল আমাদের মেইন ব্যাপার, যে হাউ রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ অ্যাকচুয়ালি ডিসকভার্ড। তো এই জিনিসটা আমরা ফার্স্টে স্টুডেন্ট বুকে থেকে দেখি হোয়াট ইজ অ্যাকচুয়ালি ওভার দেয়ার। সো এখানে কি বলতেছে? চ্যাপ্টার 23 রেডিয়েশন অ্যান্ড হাফ লাইফ। In this chapter you will learn about the ways of detecting radiation and what are some of the radiation and where some of the radiation around us comes from. You will also learn why we use a value called half-life to calculate the activity of radioactive isotopes. So that we will see later. তো এখন এখানের মধ্যে কি বলতেছে? লেটস সি। ডিটেক্টিং আয়োনাইজিং রেডিয়েশন ইউজিং ফটোগ্রাফিক ফিল্ম। উইলহেম রোয়েন্টগেন discovered X-rays in 1895. Henry Becquerel believed that the uranium emitted X-ray after being exposed to sunlight, যে ইউরেনিয়ামের উপরে যদি সানলাইট পড়ে তো তখন ইউরেনিয়াম এক্স রে রিলিজ করে। এটা ছিল হেনরি বেকুয়ারেলের একটা হাইপোথেসিস। তো সে এই আইডিয়াটাকে টেস্ট করার জন্য কি করছে? টু টেস্ট দিস আইডিয়া হি প্লেসড সাম র্যাপড আনইউজড ফটোগ্রাফিক প্লেটস ইন আ ড্রয়ার উইথ
some samples of uranium ore on top of them. He found a strong image of the ore on the plates when he developed them. যে যখন নাকি ওই ফটোগ্রাফিক ফিল্মটাকে ডেভেলপ করছে মানে ছবিতে প্রিন্ট করছে তখন ওখানের মধ্যে ওই ইউরেনিয়ামের ওরের একটা স্ট্রং ইমেজ দেখতে পাইছে. He later realized that this was due to new type of radiation or new type of ionizing radiation. He had discovered radioactivity. So তখন থেকে আমাদের রেডিও অ্যাক্টিভিটির ব্যাপারটা আসছে. নাও আমাদের যে জিনিসটা তোমাদের খাতায় নোট ডাউন করা লাগবে দ্যাট ইজ রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন তো রিলিজ করে, দ্যাটস ভেরি গুড. আর রেডিয়েশন কিভাবে রিলিজ করে? আনস্টেবল নিউক্লিয়াস স্টেবল হওয়ার জন্য আলফা বেটা অর গামা এইসব রেডিয়েশন তারা রিলিজ করে, তাই না? তো তাহলে whenever radioactive atom or nucleus releases ionizing radiation, তখন we say or we use a term that we say the nucleus have decayed. ঠিক আছে, এটাকে আমরা কি বলি? রেডিও অ্যাক্টিভ ডিকে বলি. ওকে, আর এখানে কি হইতেছে? নিউক্লিয়াসটা স্প্লিট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস থেকে কোনো একটা কিছু রেডিয়েশন বের হচ্ছে. তো তাহলে ডিকেড অর আন্ডারগন disintegration, undergone disintegration. তো এখন এখানের মধ্যে দেখো আমরা তো জাস্ট একটা নিউক্লিয়াস নিয়ে কাজ করি না, আমাদের নিউক্লিয়াস তো অনেক 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 থাকবে. যে তোমরা কেমিস্ট্রিতে 1 মোল পড়ছো না, যে 1 মোল অফ অ্যাটমের মধ্যে কয়টা অ্যাটম থাকে? 6.02 ইন্টু 10⁻23টা অ্যাটম, যে অ্যাভোগাড্রোস নাম্বার অর অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট, এই টার্মটা তোমাদের শোনার কথা কেমিস্ট্রিতে. সো 1 মোল অফ অ্যাটমের মধ্যে এত হিউজ নাম্বার অফ পার্টিকেলস থাকে. সো তার মানে কি এখানে আমাদের একটা দুইটা নিউক্লিয়াস নিয়ে আমাদের ডিল করতে হবে না, উই উইল হ্যাভ টু ডিল উইথ হিউমাঙ্গাস নাম্বার অফ নিউক্লিয়াস. সো তাহলে পার সেকেন্ডে, ওকে, যে প্রতি 1 সেকেন্ডে কয়টা নিউক্লিয়াস ডিকে করতেছে অর প্রতি 1 সেকেন্ডে কয়টা নিউক্লিয়াস আয়োনাইজিং রেডিয়েশন রিলিজ করতেছে, এই জিনিসটাকে আমরা বলি রেট অফ রেডিও অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভিটি. তো এই জিনিসটা এখানের মধ্যে বলতেছে তারা. লেটস সি, দ্য ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি ইজ নেমড আফটার বেকুয়ারেল. দ্য বেকুয়ারেল, শর্ট ফর্ম BQ, ক্যাপিটাল B স্মল q, ইজ আ মেজার অফ হাউ মেনি আনস্টেবল নিউক্লিয়ার ডিসইন্টিগ্রেটিং, যেটা বললাম ডিসইন্টিগ্রেশন, আর ডিসইন্টিগ্রেটিং অর ব্রেকিং আপ পার সেকেন্ড, যে 1 সেকেন্ডে কয়টা রেডিও অ্যাক্টিভ বা আনস্টেবল নিউক্লিয়াস ডিকে করতেছে, এই জিনিসটাকে আমরা কি বলবো? রেডিও অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভিটি. যে 1 বেকুয়ারেল মানে কি? 1 বেকুয়ারেল মিনস আ রেট অফ 1 ডিসইন্টিগ্রেশন পার সেকেন্ড, যে 1 সেকেন্ডে একটা নিউক্লিয়াস ডিকে করতেছে. কিন্তু আসলে কি উই হ্যাভ টু ডিল উইথ হিউজ হিউজ নাম্বারস, যে এখানের মধ্যে অ্যাকচুয়ালি ডিকে হয় কত রেটে? দ্য বেকুয়ারেল ইজ আ ভেরি স্মল ইউনিট. মোর প্র্যাকটিক্যালস আর কিলো বেকুয়ারেল অর মেগা বেকুয়ারেল, যে পার সেকেন্ডে 1000টা বা পার সেকেন্ডে 1 মিলিয়নটা অ্যাটম কি করতে পারে? ডিকে করতে পারে আর ডিসইন্টিগ্রেট করতে পারে. সো এই যে আমি পাশে যেই জিনিসটা লিখে রাখলাম অ্যান্ড ইয়েলো কালার দিয়ে যেই পার্টটুকু মার্ক করে দিছে, এগুলো তোমাদের কপিতে তুলতে হবে. ওকে, তো তাহলে এখানের জন্য কাজটা কি? ফটোগ্রাফিক ফিল্ম ক্যান স্টিল বি ইউজ টু ডিটেক্ট রেডিও অ্যাক্টিভিটি. কেন? বিকজ ফটোগ্রাফিক ফিল্ম কি হয়ে যায়? ইট বিকামস ক্লাউডি. সো দিস ইজ অ্যান ইন্ডিকেশন দ্যাট দেয়ার ইজ সাম আয়োনাইজিং রেডিয়েশন নিয়ার বাই আস অর উই আর এক্সপোজড টু আয়োনাইজিং রেডিয়েশন. যে কোন একটা নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে ওয়ার্কাররা কি করে? তারা এরকম ব্যাজ পরে থাকে, বুঝছো? যে তারা ফটোগ্রাফিক ফিল্ম দিয়ে বানানো এরকম একটা ব্যাজ পরে থাকে, অ্যান্ড দিস ব্যাজ অ্যাকচুয়ালি আর চেকড মাল্টিপল টাইমস উইদিন দ্য ডে, তাহলে যেন তারা বুঝতে পারে যে কোনো রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন কোনো ট্যাঙ্ক থেকে রিলিজ হয়ে গেছে নাকি. তারা তো চোখে দেখতে পারবে না যে কোনো একটা ট্যাঙ্কি ফুটা হয়ে ওখান থেকে যদি আয়োনাইজিং রেডিয়েশন বের হইতে থাকে, তারা তো এটা চোখে দেখতে পারবে না. সো তারা ওইটার
এভিডেন্সটা কোথায় দেখবে? তাদের ব্যাচটাকে তারা বারবার চেক করবে যে তারা কি হাই অ্যামাউন্ট অফ রেডিয়েশনে এক্সপোজড হয়ে গেছে নাকি না। ওকে, সো এই যে এখানের মধ্যে এই জিনিসটা লেখা, some scientists who work with radioactive materials wear a piece of photographic film as a badge. If the film becomes fogged, that is unclear or cloudy, it shows that the scientist has been exposed to certain amount of radiation. These badges are checked regularly to ensure that scientists are not exposed to too much ionizing radiation, because first stage এটা বললাম too much ionizing radiation exposed হলে what will happen? Too much ionizing radiation exposed হলে we will develop cancer. যেই অনেক বেশি রেডিয়েশনে এমন এক্সপোজ থাকবে তাদের কি হয়? ক্যান্সার হয়। এর জন্যই যে সিগারেট খাইতে যায় তখন মানা করে যে সিগারেট খাইলে লাংসের যেসব ক্ষতি হয় এইসব ব্যাপারগুলো তো আছে, ব্রিদিং প্রবলেমের ওইগুলো ব্যাপার তো আছে, প্লাস তুমি যে নিকোটিনগুলো যে বার্ন হয় তারা ফুললি যদি এরকম বার্ন না হয় তো তখন ওখানে থেকে কি করে এরকম আয়নাইজিং রেডিয়েশন রিলিজ করে, দ্যাট কজেস ক্যান্সার। ওকে, তো দ্যাটস ওয়াই স্মোকিং ইজ নট সো কুল। অ্যান্ড নাও দ্য গাইগার মুলার টিউব অর দ্য জিএম টিউব ইন শর্ট, এইটার এক্সপ্লেনেশনটা আমি একটা ডিফারেন্ট একটা ইউটিউব চ্যানেলের ভিডিও এমবেড করে দিচ্ছি, লেটস ওয়াচ দ্যাট। This apparatus is called a Geiger-Müller tube. Geiger-Müller tube, or GM tube. GM tube for short. And it's connected to a counter, so it's sometimes called a Geiger-Müller counter or a GM counter. Now, what is it used for? It's used to detect nuclear radiation such as alpha, beta particles, or gamma rays, which are waves. The principle was discovered by Hans Geiger in about 1911, and Walter Muller and he worked together to build it in around about 1930. And you often see GM tubes being used to measure radioactive materials or radioactive areas, and you hear the classic clicking sound, and we'll see where that clicking sound comes from. Let's take a look at the diagram, and that'll hopefully give you an idea of how this thing works. So first of all, any alpha, beta, or gamma radiation can enter through a window, a very thin window made of a substance called mica. Inside is a low-pressure gas, and one gas that can be used is argon, and quite an inert gas, quite unreactive. Now, what happens is that alpha, beta, and gamma are ionizing. They are ionizing radiation. Alpha is the most ionizing, followed by beta, and finally gamma. And that means that once they've entered the tube, they can ionize some of the argon gas. And that means that you might get an argon atom which is being negatively charged. It's had an electron put onto it, or it might have had an electron ripped off it, creating an unbalanced atom that we call an ion. So let's say that we create a negative argon ion due to this ionization event. That negative ion, which way will it be attracted? Well, we have in the center of the tube a positive wire anode. And the outside of the tube, that's the metal outer, is a metal cathode, so that's negatively charged. So this negative ion will be repelled from the tube's casing and accelerated towards the anode. And that causes a little tiny pulse of current which is detected by the circuit. And the counter will register 1 count. So each time the Geiger-Müller tube clicks, that's an alpha, beta, or gamma radiation event happening, coming through the window, causing an ionization, and that creates a small pulse of current. So a small pulse of
current is detected when an alpha, beta, or gamma event, I'll call it, ionizes some of the argon gas. And that's the GM tube, very useful for detecting radiation. The external circuit will be connected to a counter or a rate meter. So that means that you can count individual alpha, beta, or gamma events, or a rate meter will tell you the counts per minute on average that are coming in to your GM tube detector. The tube has got a protective cover on the front, which if I carefully remove, you can see a very thin window which allows the radiation to pass in. This one here has had the end of the tube removed, revealing a central wire which is positively charged and a cylinder which is the negative connection. Every time the radiation comes in, it'll trigger an event which can then be counted by a machine. Schools may have different types of meters, but essentially they all provide the same function: to provide the voltage to the Geiger-Müller tube and count the events. Whenever you're setting up a radioactive source, you always make sure it isn't pointing at people. And a good setup is to use a retort stand with the radioactive source pointing downwards all the time and the Geiger-Müller tube at the bottom. Whenever you're using a Geiger-Müller tube, particularly if you're holding it in a clamp, it's very important to make sure you don't squeeze it too hard, because that too could damage the window. ওকে, সো তাহলে ওই ভিডিওটা দেখার পর আই হোপ তোমাদের স্টুডেন্ট বুকের এই পার্টটুকু তোমরা যখন রিডিং পড়বা দ্যাট উইল বি মোর ক্লিয়ার, বাট স্টিল যদি তোমাদের কোনো কনফিউশন থাকে ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু কনসাল্ট উইথ মি। অল রাইট, সো তাহলে এই যে আমরা এতগুলি ব্যাপার দেখলাম, কি জিনিস, যে রেডিও অ্যাক্টিভিটি কীভাবে ডিসকভার করা হয়েছে, রেডিও অ্যাক্টিভিটির ইউনিট কি, বেকওয়ারেল মাত্র নতুন শিখলাম। দেন রেডিও অ্যাক্টিভিটি আমরা ডিটেক্ট করতে পারি উইথ টু থিংস এখন পর্যন্ত পড়লাম, একটা হলো ফটোগ্রাফিক ফিল্ম আর আরেকটা হলো গাইগার-মুলার টিউব। গাইগার-মুলার টিউব ইজ মোর ইউজফুল বিকজ এখানে থেকে আমরা কাউন্ট রেটেরও রিডিং পাই। ওকে, তো আমরা অনেকগুলো এক্সপেরিমেন্টের মধ্যেও দেখবো যে গাইগার-মুলার টিউবটা এরকম আমাদের ইউজ করা হয়। কিন্তু এই যে তোমরা যে গাইগার-মুলার টিউবের যে ভিডিওটা দেখলা, ওই গাইগার-মুলার টিউবের ওখানে ভিডিওতে কি বলা হয়েছে, তুমি স্পেসিফিক্যালি কোনো একটা রেডিও অ্যাক্টিভ সোর্স, হ্যাঁ, তুমি স্পেসিফিক্যালি কোনো একটা রেডিও অ্যাক্টিভ সোর্স কী করছো, তোমার গাইগার-মুলার টিউবের ওই মাইকা উইন্ডোর সামনে ধরে রাখছো। সো এই মাইকা উইন্ডোর সামনে যদি তুমি তোমার রেডিও অ্যাক্টিভ সোর্সটা ধরে রাখো, তখন কি করবে, রেডিয়েশনটা গাইগার-মুলার টিউবের ভিতরে এন্টার করবে অ্যান্ড দিস উইল কজ আয়োনাইজেশন। কিন্তু সারপ্রাইজিংলি সায়েন্টিস্টরা কাজ করতে সময় একদিন মনে করো তারা কি করলো, একদিন তারা কাজ করতেছে গাইগার-মুলার দিয়ে কাজ টাজ করে, দেন তারা গাইগার-মুলার টিউব রিসেট করে অ্যান্ড সোর্সটাকে সিল্ড কোনো একটা জায়গায় রেখে তারা চলে গেছে। দেন তাদের ওই গাইগার-মুলার টিউবের আশেপাশে কোনো রকমের কি নাই, গাইগার-মুলার টিউবের আশেপাশে কোনো রকমের কোনো সোর্স নাই যে কোনো রেডিও অ্যাক্টিভ রেডিয়েশন ঢুকতে পারে। কিন্তু তারা কি করছে, তারা ভুলে গাইগার-মুলার টিউবটাকে অফ করতে ভুলে গেছে। এখন গাইগার-মুলার টিউব অফ করুক আর অন থাকুক, যেইটাই হোক, আশেপাশে তো কোনো রেডিও অ্যাক্টিভ সোর্স নাই, তো তাহলে গাইগার-মুলার টিউবে তো আমাদের কোনো রিডিং আসার কথা না। বাট মনে করো তারা কোনো একটা টি ব্রেকে গেছিলো, টি ব্রেক থেকে তারা ফেরত আসার পর হোয়াট দে ফাউন্ড, যে তারা দেখলো যে ইভেন আফটার দেয়ার ইজ নো আয়োনাইজিং রেডিয়েশন সোর্স ক্লোজ টু দ্য গাইগার-মুলার টিউব, স্টিল গাইগার-মুলার টিউবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ রিডিং আমাদের আসতেছে অলওয়েজ। সো এই যে তারা দেখলো কোনো রকমের সোর্স ছাড়াই, ওকে, কোনো রকমের সোর্স ছাড়াই কি করতেছে, গাইগার-মুলার টিউবে এরকম রিডিংটা আসতেছে। সো তখন তারা এরকম ভাবলো যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাটমসফিয়ারেই একটা সার্টেন অ্যামাউন্ট অফ আয়োনাইজিং রেডিয়েশন এক্সিস্ট করে। সো এর জন্য এই জিনিসটার নাম দেওয়া হয়েছে ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। সো এই জিনিসটা কি, এটা আমরা দেখবো এখন ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ব্যাপারটা কি। Background radiation is a low-level ionizing radiation that is produced all the time.
সো তার মানে ইট ইজ অলওয়েজ অ্যারাউন্ড আস এইরকম লো লেভেল এই রেডিয়েশনটা। তো দিস হ্যাজ টু বি নোটেড ডাউন ইন ইউর কপি। দেন দিস ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন হ্যাজ আ নাম্বার অফ সোর্সেস। এখন তার সোর্সগুলো কি ওগুলা জিনিস আমরা দেখব। এই সোর্সগুলোর মধ্যে সাম আর ন্যাচারাল অ্যান্ড সাম আর আর্টিফিশিয়াল, যে ম্যানমেড। তো উই উইল সি এখানের মধ্যে একটা পাই চার্ট দেওয়া আছে। তোমরা স্ট্যাটিস্টিক্স যদি ম্যাথস বিতে করে থাকো অলরেডি, যারা করছো তারা এটা ভালো মতো বুঝে ফেলবা যে 50% অফ দিস রিজিয়ন ইজ কাভার্ড বাই রেডন গ্যাস। তো তার মানে রেডন গ্যাস ইজ আ ভেরি লার্জ কন্ট্রিবিউটর অফ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। Grounds and buildings contribute 14%, medical contributes to 14%, nuclear power contributes to only 0.3%. এটা আমরা নর্মালি ভাবতাম যে নিউক্লিয়ার পাওয়ারের জন্য, যে হিরোশিমা নাগাসাকিতে ইউএসএ যেরকম জাপানের উপর দুইটা আশীর্বাদ ফেলছিল না, দুইটা অ্যাটম বোম যে ফেলে দিছিল, যে ওখানের মধ্যে এখন সেঞ্চুরিজ ধরেও কেউ কি করতে পারবে না, ওই জায়গাটা হ্যাবিটেবল হবে না, বিকজ আয়নাইজিং রেডিয়েশন ওখানের মধ্যে অলওয়েজ এক্সিস্ট করবে। কেন এটা এখনো হ্যাবিটেবল হয় নাই ওগুলা জিনিস আমরা দেখব নেক্সট ক্লাসে, হাফ লাইফ নিয়ে যখন পড়ালেখা করব। দেন কসমিক রেডিয়েশন, দিস ইজ আ ন্যাচারাল সোর্স। রেডন গ্যাস ইজ অলসো a natural source. Others 0.2, foods and drinks 11.5%. সো এটা হলো ইউকের জন্য মেইনলি পাই চার্টটা, বাট দিস ইজ অলসো মোর অর লেস রিপ্রেজেন্টেটিভ ফর দ্য হোল ওয়ার্ল্ড। ওকে, তো এখন আমরা এখানের মধ্যে দেখব ইন্ডিভিজুয়াল রেডিও অ্যাক্টিভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের সোর্সগুলো নিয়ে কথাবার্তা। ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন ফ্রম দ্য আর্থ কি জিনিস? Some of the radiation we receive comes from the rocks in the Earth's crust, hard outer layer। যে আমরা আর্থের যে লেয়ারগুলি আছে, ক্রাস্ট, ম্যান্টেল, কোর, তো ওখানের মধ্যে ক্রাস্ট যেটা হার্ড পার্ট, যেটা রক দিয়ে ক্রিয়েট করা। এখানে আর্থ তো আমাদের কত বিলিয়ন ইয়ার্স আগে ক্রিয়েট হয়েছে? When the earth was formed around 4.5 billion years ago, it contained many radioactive isotopes. Some decayed very quickly, but the others are still producing radiation. Some of the decay products, এই যে রেডিওঅ্যাক্টিভ প্রোডাক্ট বা রেডিওঅ্যাক্টিভ অ্যাটমগুলা বা নিউক্লিয়াসগুলা ডিকে করে তারা ফাইনালি যে জিনিসটা প্রডিউস করে তাকে কি বলা হয়? দে আর কল ডিকে প্রোডাক্টস। আমরা কি বলছিলাম যে ইউরেনিয়াম সে ডিকে করে, আমরা দেখব পরে একটা ডিকে সিরিজ আছে, আমরা এর পরের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে তো রেডিয়েশন অ্যান্ড হাফ লাইফ নিয়ে পড়বো, এর পরের চ্যাপ্টারে আমরা ডেটিং নিয়ে পড়ালেখা করব। নট নর্মাল ডেটিং, এটা হলো কার্বন ডেটিং। ওকে, সো কার্বন ডেটিংয়ের ওখানের মধ্যে দেখবো যে আমাদের একটা সিরিজ অফ আয়নাইজিং রেডিয়েশনের প্যাটার্ন থাকে, ওই জিনিসগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। দ্যাট থিং ইজ ভেরি ইন্টারেস্টিং, যে আমরা প্রি হিস্টোরিক টাইমের অনেকগুলা, মনে করো অনেক অনেক আগের কালের সিভিলাইজেশনের এজ কত ছিল, যে কত 1000 ইয়ার্স আগে ওগুলো এক্সিস্ট করতো, ওইসব জিনিসগুলো আমরা ডেটিং করে বের করতে পারি। অলরাইট, তো ওখানে থেকে আমরা দেখবো যে ডিকে প্রোডাক্টস অফ দিস লং লিভড রেডিওঅ্যাক্টিভ ম্যাটেরিয়ালস আর অলসো রেডিওঅ্যাক্টিভ। যে তোমার একটা অ্যাটম হলো রেডিওঅ্যাক্টিভ, সে ডিকে করবে কেন? যেন সে স্টেবল হইতে পারে, কিন্তু সে ডিকে করেই যে সাথে সাথে স্টেবল হয়ে যাবে এমনও কোনো গ্যারান্টি নাই। এমন অনেকগুলো আছে কি সে নিজে রেডিওঅ্যাক্টিভ, সে আলফা পার্টিকেল রিলিজ করলো, আলফা পার্টিকেল রিলিজ করে সে যেটা প্রডিউস করলো ওইটাও এখনও রেডিওঅ্যাক্টিভ আছে, ওইটাও এখনও স্টেবল হইতে পারে নাই। তো ইউরেনিয়াম আলফা পার্টিকেল রিলিজ করে থোরিয়াম ফর্ম করে, অ্যান্ড থোরিয়ামও স্টিল রেডিওঅ্যাক্টিভ, সে এখনও স্টেবল না। থোরিয়াম দেন আবার আলফা পার্টিকেল রিলিজ করে রেডিয়াম ফর্ম করে, সেও এখনও রেডিওঅ্যাক্টিভ। এরপরে এখানের থেকে রেডন ফর্ম করে, দিস রেডন গ্যাস দ্যাট উই জাস্ট এনকাউন্টার, যে 50% অফ দ্য আয়নাইজিং রেডিয়েশন দেয় ওই জিনিসটা। তো এখানের মধ্যে থেকে আমরা আসবো দেখি। So these are radioactive isotopes which much shorter half-lives. So there are radioactive isotopes with much shorter half-life, যেটা আমরা পরে দেখব, still present in the Earth's crust. One form of uranium is a radioactive element that decays very slowly. যে একটা ইউরেনিয়ামের আইসোটোপ আছে যেটা অনেক আস্তে আস্তে ডিকে করে। কোন আইসোটোপ আস্তে আস্তে ডিকে করবে, কোন আইসোটোপ লেট করে ডিকে করবে বা স্লোলি ডিকে করবে, এইসব ব্যাপারগুলা আমাদের হাফ লাইফের সাথে রিলেটেড, যেটা আমরা নেক্সট ক্লাসে অনেক এলাবোরেটলি পড়ব। 2 of its decay products are gases.
These are radioactive gases radon and thoron. Radon 222 is highly radioactive gas by the decay product of radium. এই যে বললাম যে রেডিয়াম থেকে ডিকে করে রেডন ফর্ম করে। আর থোরন অর রেডিয়াম যেটা is an isotope of radium formed by the decay of radioactive isotope of thorium. So তাহলে ইউরেনিয়াম ডিকে করে থোরিয়াম ফর্ম করে, থোরিয়াম ডিকে করে রেডিয়াম ফর্ম করে, রেডিয়াম ডিকে করে রেডন ফর্ম করে। এই সিরিজটা এখন বেশি কমপ্লেক্স মনে হলে এটা ইগনোর করো, জাস্ট মনে রাখো যে হাউ দিস রেডন গ্যাস কেম। আর্থের প্রি এক্সিস্টিং যে রকসগুলি ছিল ওই রকের মধ্যে রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ ছিল, ওই রেডিওঅ্যাক্টিভ আইসোটোপগুলো রিমেইনিং হিসেবে রেডন গ্যাসটা পাওয়া যায়। ওকে, জাস্ট দ্যাটস ইট, যে হাউ দিস রেডন গ্যাস কেম ইনটু এক্সিস্টেন্স। As these decay products are gases, they come out of the radioactive rocks. They are dense gases, so they build up in the basement of buildings. Some parts of the Earth's crust have higher amounts of radioactive material, so the amount of background radiation produced in this way varies from place to place. যে background radiation আমাদের সব জায়গায় যে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড যে সেম এরকম না, প্লাস মাইনাস কিছু একটা ডিফারেন্স আমাদের থাকেই। In Cornwall in the UK, for example, where there are granite rocks, it contains traces of uranium. The risk of exposure to radiation from radon gas is greater in that part of Cornwall than in other parts of the world or other parts of the UK. তো তাহলে যেই সব জায়গাগুলোতে ইগনিয়াস রকগুলি এরকম এক্সপোজড থাকে, ইগনিয়াস রকস আর সাপোজেটলি কম্পোজড অফ ইউরেনিয়াম, সো তাহলে ওখানের মধ্যে রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশনের প্রেজেন্স থাকতেই পারে। তো রেডন গ্যাস হলো এরকম আমাদের একটা ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের এক্সাম্পল। এখানের মধ্যে কি বলতেছে, when an atom of radioactive element decays it gives out radiation and changes to atom of another element, যেটা আমরা আগে পড়ছি। These may also be radioactive and decay to form another atom of yet another material, যেটা আমরা এখানের মধ্যে ডিকে সিরিজটার মধ্যে অল্প একটু দেখলাম আজকে। The elements formed as a result of radioactive element experiencing a series of decays are called decay products. So এই যে একটা অলরেডি রেডিওঅ্যাক্টিভ অ্যাটম আছে, সে ডিকে করলো, সে ডিকে করা মানেই যে সে সাথে সাথে স্টেবল হয়ে গেছে এরকম না, সেও আনস্টেবল হইতে পারে, দেন সে আবার ডিকে করবে, আবার ডিকে করবে, এরকম ডিকে করে 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 ফাইনালি স্টেবল ফর্মে চলে আসবে, ইভেনচুয়ালি আসবে, বাট কত টাইম লাগবে বেশি বা কম, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য টার্ম দ্যাট উই হ্যাভ বিন ব্রিঙ্গিং আপ আ নাম্বার অফ টাইম, হাফ লাইফ, ওই ব্যাপারটা আমরা দেখব। নাও natural background radiation from the space, that is cosmic radiation. Violent nuclear reactions in stars and exploding stars called supernova that we will see in astrophysics. Okay, astrophysics এর মধ্যে এই জিনিসটা আমরা দেখব। এখানের মধ্যে কি বলতেছে, produce cosmic rays, যে very energetic particles that continuously hit the earth. Lower energy cosmic rays are given off by the sun. Our atmosphere gives us fairly good protection from cosmic rays, কিন্তু স্টিল কিছু কিছু কসমিক রে আর্থের সারফেস পর্যন্ত চলে আসে। প্লাস আমরা দেখব অ্যাকচুয়ালি কসমিক রে ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রিয়েশন অফ কার্বন 14, যে কার্বন 14 কিভাবে ক্রিয়েট হয় দ্যাট ইজ রিলেটেড টু কসমিক রেডিয়েশন, এটা আমরা আসবো কার্বন ডেটিং নিয়ে যখন পড়বো তখন এগুলো ডিটেল পড়বো। দেন রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশন ইন লিভিং থিংস, যে এখানের মধ্যে আমরা তো হিউম্যানস, আমরা কি লিভিং ম্যাটেরিয়াল, আমরা অর্গানিক কম্পাউন্ডস বেসিক্যালি। তো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট কোনটা, কার্বন। তো এখন কার্বনের তো কার্বন 12, কার্বন 13, কার্বন 14 যে কোনো আইসোটোপ থাকতে পারে। ইয়েস, কার্বন 12 ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট ওয়ান, এইটাই বেশি থাকবে, কিন্তু উই হ্যাভ স্টিল ট্রেসেস অফ কার্বন 14 উইদিন আওয়ার সেলফ। তা আমাদের বডির ভিতরেও কি আছে, কার্বন 14 আছে। সো উই আর অলসো রিলিজিং আ সার্টেন অ্যামাউন্ট অফ রেডিয়েশন, অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা মনে করো মারা যাওয়ার পর অনেক অনেক বছর পরে আমাদের যদি কোনো কি পায়, স্যাম্পল পায় ফিউচারের মানুষরা, তখন আমাদের এরকম কার্বন ডেটিং করে আমাদের এজ বের করতে পারবে যে কত 1000 ইয়ার্স আগে আর কত 100 ইয়ার্স আগে আমরা মারা গেছিলাম, বুঝতে পারছো? সো এইভাবে করে এই জিনিসগুলো কাজ করা যায়। দেন আর্টিফিশিয়াল রেডিয়েশন, দিজ আর ইউজড ইন মেডিকেলস। বেসিক্যালি মেডিকেলের মধ্যে আমাদের রেডিওঅ্যাক্টিভ রেডিয়েশনের ইউজ অনেক অনেক অনেক। আমরা গামা রেডিয়েশনের ইউজ অলরেডি পড়ছিলাম, যে স্টেরিলাইজিং মেডিকেল ইকুইপমেন্টস। দেন গামা রেডিয়েশন ইউজ করা হয় আরও কিসে, ক্যান্সার ট্রিটমেন্টের জন্য। তো এই যে আমরা এখানের মধ্যে
আয়োনাইজিং রেডিয়েশনগুলো ইউজ করে আমাদের মেডিকেল ট্রিটমেন্টের এইসবের কাজগুলো করতেছি। সো এইগুলোর জন্য আমাদের রেসপন্সিবল যে কিছু কিছু রেডিয়েশন অ্যাটমসফিয়ারে রিলিজ হবে। দেন আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে তোমরা এরকম মেডিকেলের কতগুলো এই টার্মটা শোনো না, ডায়াগনস্টিক সেন্টার। এখন এই ডায়াগনস্টিক সেন্টার, ডায়াগনস্টিক মানে কি, ও ডায়াগনোজ করা মানে কি? ডায়াগনোজ করা মানে হলো তোমার কোনো একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটাকে তো ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে, ডিটেক্ট করা লাগবে। সো দ্যাট মেক্স ইউজ অফ সাম ট্রেসার্স। ট্রেসার কি করবে? ট্রেস মানে কি? ট্রেস করা মানে হলো কোনো একটা কিছু পাথ বের করা বা কোনো একটা কিছুর ওরকম সাইন বের করা। তো বেসিক্যালি এখানের মধ্যে কি বলতেছে দেখো, artificial radiation, we use radioactive materials for many purposes. Generating electricity in nuclear power station has been responsible for leaking radioactive material into the environment. So this is one very important thing যেটা আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে দেখব। মনে আছে আমরা যে চ্যাপ্টার 17-এ একটা চ্যাপ্টার বাদ দিয়ে আসছিলাম, ওর একটা টপিক বাদ দিয়ে আসছিলাম যে নিউক্লিয়ার রেডিয়েশন আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে, এটা আমরা বলছিলাম রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে পড়বো, যেটা আমাদের চ্যাপ্টার 25-এ আসবে, এটা পরে। সো ওটা নিয়ে এখানের মধ্যে বললো, দ্য লেভেলস আর ইউজুয়ালি স্মল বাট দেয়ার হ্যাভ বিন আ লার্জ নাম্বার অফ মেজর অ্যাক্সিডেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, স্পেশালি অ্যাট 3 Mile Island in the USA 1979 অ্যান্ড চার্নোবিল। এটা তো অনেক ফেমাস বিকজ টিভি সিরিজও বের হয়ে গেছে, যেটা তোমরা অনেকেই দেখছো, যে একটা বেটা টয়লেটে বসে থাকতে থাকতে কি করছে, পুরা ডিজাস্টার ক্রিয়েট করে ফেলছে। চার্নোবিল ইন ইউক্রেন 1986. The tsunami and earthquake that caused major damage and loss of life in Japan 2011 also damaged the Fukushima nuclear power station, resulting in the release of radioactive material into the air and the ocean, as well as making a large area of land around the damaged পাওয়ার স্টেশন আনসেফ ফর হিউম্যানস টু লিভ দেয়ার। তো এখন পর্যন্ত মানুষ ওখানের মধ্যে থাকতে পারে না বিকজ দেয়ার আর সাম প্রবলেমস, যে ওখানে আয়োনাইজিং রেডিয়েশন থাকলে, মানুষজন থাকলে কি হবে, এত হাই লেভেল অফ রেডিয়েশনের মধ্যে এক্সপোজ থাকলে দে উইল ডেভেলপ ক্যান্সার ইন দেয়ার বডিজ। টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন্স ইন দ্য অ্যাটমসফিয়ার হ্যাজ অলসো ইনক্রিজ দ্য অ্যামাউন্টস অফ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস অন দ্য আর্থ। এই যে যেরকম ট্রাম্প আর নর্থ কোরিয়া, তারা কি করে, তারা তো ট্রাম্প আর কিম দুই বেস্ট ফ্রেন্ড, একজন আরেকজনের দিকে নিউক্লিয়ার ওয়েপন এরকম পয়েন্ট করে রাখে, তারা নিজেরা এরকম টেস্টিং করে যে দেখ আমার কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, কিছু করলে পরে এরকম তোর দিকে ছেড়া দিব। হ্যাঁ, সো তাহলে এরকম ব্যাপারগুলা ওয়ার্ল্ড পাওয়ার আর ওয়ার্ল্ড ডমিনেশনের জন্য মানুষজন যেরকম নিউক্লিয়ার ওয়েপনগুলা ইউজ করে, দ্যাটস ওয়াই ওগুলা কয়টা টেস্ট যখন নাকি তারা করবে, টেস্ট করতে সময় কিছু রেডিয়েশন তারা অ্যাটমসফিয়ারে রিলিজ করতেছে। Radioactive tracers are used in the industry and machine. Radioactive materials are also used to treat certain forms of cancer, যেটা আমরা বলছিলাম গামা রেডিয়েশন ইউজ করে কি করা যায়, we can cure cancer. However, the majority of the background radiation is natural. The amount produced from medical and industry is very small indeed, but still contribute তো করতেছে more or less. তো তাহলে these are all the sources of background radiation, যে আমাদের আশেপাশে কোনো অ্যাক্টিভ কোনো সোর্স নাই, যে গাইগার মুলার টিউবে যেরকম আমরা ডিরেক্টলি একটা সোর্স দিয়ে দেখবো যে তার রিডিং কত আসতেছে, এরকম ডিরেক্ট কোনো সোর্স নাই, বাট স্টিল এখানের মধ্যে কি অ্যাটমসফিয়ারে আমাদের চারপাশে অলওয়েজই এই রেডিয়েশনগুলো প্রেজেন্ট, দ্যাট ইজ কল্ড ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন। তাদের সোর্সগুলো এরকম আমরা কয়টা নিয়ে এক্সপ্লেনেশন পড়ে রাখলাম। ইন দ্য নেক্সট ক্লাস উই উইল ডিল উইথ রেডিওঅ্যাক্টিভ ডিকে অ্যান্ড দ্য মোস্ট used terms in today's lecture, half-life. Okay, so that's it for today. Allah Hafiz.